সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান পিএইচপি অন্যদৃষ্টিতে। এই অনুষ্ঠানে আমরা রাজনীতি, অর্থনীতি, সমাজ সবকিছু নিয়ে কথা বলে থাকি। অনেক সময় এর বাইরেও, দেশের বাইরের বিষয়, আন্তর্জাতিক বিষয়, অর্থনীতি সবই আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকে। আজকে সামগ্রিক বিষয় নিয়েই কথা বলবো। আমার সঙ্গে দুজন অতিথি আছেন। আমার পাশে জনাব আতিউর রহমান দীপু, তিনি সাবেক পরিচালক বিজিএমইএর এবং তিনি যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার। আছেন জনাব রুহুল হোসেন প্রিন্স, তিনিও একজন আমাদের প্রখ্যাত শ্রমিক আন্দোলনের নেতা। তিনি কেন্দ্রীয় সদস্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির। আপনার দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব দীপু, যেহেতু আপনি বিজিএমইর মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠনের সঙ্গে আছেন, সেই জায়গাটা দিয়ে একটু শুরু করতে চাই যে পোশাক শিল্পে নতুন করে একটা মন্দা শুরু হয়েছে, এরকম বলে থাকেন অনেকে। মানে রফতানিটা কমছে আস্তে আস্তে, অনেকগুলো ইফেক্ট আস্তে আস্তে পড়তে শুরু করছে। আপনারা কি তা ফিল করেন? আসলে পোশাক শিল্পে মন্দা শুরু হয়েছে এটা সঠিক না। মন্দা শুরু হয়েছে বিগত 5 জানুয়ারি নির্বাচনের আগে যে সহিংসতাটা এই দেশে ঘটেছিল তারই এফেক্ট পড়ছে এখন। তারই এফেক্ট অ্যাকচুয়ালি এখন আমরা পাচ্ছি। তখন ওই সময়টা আমাদের ক্রেতা যারা ছিলেন পশ্চিমা বিশ্বের সমস্ত ক্রেতারা একটু ভয়ে ছিলেন যে দেশে আদৌ অর্ডার প্লেস করা যাবে কিনা। আর আপনারা শঙ্কায় ছিলেন তারা। হ্যাঁ, শঙ্কায় ছিলেন। তো ঠিক এরকম একটা অবস্থার ভিতরে একটা সিজন যদি গ্যাপ পড়ে যায়, ঠিক ওই গ্যাপটা পূরণ করার জন্য যে সময়টা দরকার, এটার মিনিমাম ধরেন 120 দিন বা 4 মাস 5 মাস মিনিমাম এই সময়টা প্রয়োজন হয়। ঠিক এই সময়টার এই গ্যাপটা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। এটা হলো মেইন। আসলে যে মন্দা শুরু হয়েছে এরকম কিছু না। হ্যাঁ, পাশাপাশি আমাদের একটা আপনাদের আজকে বিজিএমইএর সভাপতি একটা জায়গায় বলেন যে নিটের ক্ষেত্রে একটু বড় ধরনের চাপের মধ্যে আছে। নিটের ক্ষেত্রে চাপের মুখে আছে। নিটের ক্ষেত্রে শুধু না, শুধু নিট না, এটা ওভেনের ক্ষেত্রেও চাপের মুখে আছে। আচ্ছা আচ্ছা। এটার কারণটা হলো আমরা বিশ্বের যদিও আন্তর্জাতিকভাবে আমরা স্বীকৃত বড় মাপের একটা পোশাক শিল্প রপ্তানিকারক দেশ হিসেবে, এটা সারা বিশ্বের সব জায়গায় একটু মন্দা চলছে। আর এই যে অনেকগুলো ঘটনা আছে, যে রানা প্লাজার পর থেকে শুরু করে সর্বশেষ তোবা পর্যন্ত, এগুলোর কি কোনো প্রতিক্রিয়া আপনারা ফিল করছেন? হ্যাঁ, এটারই কিছু একটা রেশ তো এখানে আছে নিশ্চয়ই। দেখুন, রানা প্লাজার ধসের পরে আমাদের উপরে যে কিছু কিছু জিনিস ইম্পোজ করা হয়েছে আন্তর্জাতিক মানে পশ্চিমা দেশ থেকে, যে জিনিসগুলো হয়েছে অ্যাকর্ড, অ্যালায়েন্স, এর কারণে আপনারা ইতিমধ্যেই আমরা 400-এর উপরে ফ্যাক্টরি মালিকরা, আমাদের মালিক ভাইরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, যেগুলো আসলে কাজ করার উপযোগী ছিল। কাজের এই স্বল্পতার কারণে একটা, দ্বিতীয়ত হলো তাদের অ্যাকর্ড অ্যালায়েন্সের মানে করে পারে নাই তারা স্ট্যান্ডার্ডগুলো মেইনটেইন করতে, ওই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতে তারা সক্ষম না। যার জন্য বিল্ডিং সাইট মানে টোটালি সেফটি সাইট, ফায়ার সেফটি বলেন, বিল্ডিং সেফটি বলেন, এই সব মিলে তারা কিন্তু ছোট ছোট ফ্যাক্টরি, যারা এরকম 400 ফ্যাক্টরি অলরেডি বন্ধ হয়ে গেছে। এবং আমাদের আশঙ্কা এই আগামী ঈদের আগে আরো 1 থেকে 150 ফ্যাক্টরি, ছোট মাপের ফ্যাক্টরি তারাও বন্ধ করে দিবেন। কি কারণে? দুটো কারণ এখানে। একটা হলো যে আপনি যেটা বলে গেছেন যে মন্দার একটা গন্ধ আমরা পাচ্ছি, এই একটা ইস্যু। দ্বিতীয় ইস্যুটা হলো যে আমাদের যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স, আইএলও সব মিলে যে আমাদের উপরে যে জিনিসটা এসছে, এদের মান বজায় রেখে আমাদের কাজ করা, এই জিনিসটা আমাদের অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। যার জন্য এটা বন্ধ করতে আমরা বাধ্য। সঙ্গে যুক্ত এই যে ফ্যাক্টরি বন্ধ হয়ে যদি যায়, তার এফেক্ট তো শ্রমিকদের জীবন মানের উপরে পড়বে। নিঃসন্দেহে আমাদের এই ক্ষেত্রে মূল বিষয়টা কি, শিল্প রক্ষা করতে হবে, শ্রমিক রক্ষা করতে হবে, এবং দুটোই পরিপূরক। যদি শিল্প না রক্ষা হয় তাহলে তো শ্রমিক থাকবে না, তার উপরই প্রভাব পড়বে। এটা তো খুবই স্বাভাবিক। তবে আমার মনে হয় তথ্যপত্র যেটা বলছে, প্রথমে উনিও বললেন যে ওই অর্থে যে আমাদের পোশাক শিল্পে মন্দা, সেটি কিন্তু না। আমরা তথ্যপত্র যদি দেখি, রপ্তানি দেখি, অন্য বিষয়গুলো দেখি, হ্যাঁ নানা ঘটনা সাময়িক যেটা ঘটেছে সেটা উনিও বললেন, ওটা ঠিকই আছে। এখন এই যে রানা প্লাজার ঘটনার পর যে প্রতিষ্ঠান সমূহ যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছে, অনেকে ফুলফিল করতে পারছে না।
তবে সেটি আমি যেটা শুনি, ওনারা যেটা বলেন মালিক পক্ষ থেকে, ওনারা যা ধারণা করেছিলেন তার থেকে কম ফ্যাক্টরি নাকি হয়েছে। ওনারা আমাকে অনেকে বলেন যে আমরা মনে করেছিলাম যে অনেক ফ্যাক্টরি এই আওতায় পড়ে যাবে, তো সেই অর্থে পড়ে নাই। এবং সংকটটা প্র্যাকটিক্যাল পজিশন থেকে দেখলে যেটা দেখি, অ্যাকচুয়ালি ক্ষুদ্র যারা হচ্ছে বলছে যে সংকটে পড়েছে মালিকদের মধ্যে, যারা হচ্ছে কি বলে যে বড় মালিকের আন্ডার থেকে যারা কাজগুলো সাবকন্ট্রাক্ট একটা প্রধান কারণ যদি বলেন, সেই জায়গাটাই হচ্ছে একটা প্রভাব পড়েছে। এবং সমলদা, আপনি দেখবেন যে আমাদের যে বিকাশের ধারা এই গার্মেন্টস, তাতে কিন্তু একটা অসম বিকাশ আছে। তো সুতরাং অসম বিকাশের একটা পর্যায়ে যে বড় পুঁজি ছোট পুঁজিকে যেমন খেয়ে ফেলে, ঘটনাটা কিন্তু সেরকমই ঘটছে বলে আমরা বাস্তবতা দেখছি। সুতরাং ওই জায়গাগুলো এটা হতে পারে। তবে আমার মনে হয় যে একটা সময় বলা হতো যে আমাদের শ্রমিকের সক্ষমতা কম, সুতরাং বেশি টাকা দিচ্ছি, এই কারণে এটা একটা সংকটে পড়বে। কিন্তু এখন তথ্যপত্র বলছে আমাদের শ্রমিকরা কিন্তু সক্ষম হয়ে উঠেছে, তারা অনেক বেশি সেই সক্ষমতার পরিচয় দিচ্ছে। সুতরাং তাদের মজুরি এবং অন্যান্য বিষয়গুলো দিলে এটা সংকটে পড়ার কোনো কারণ নেই। এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় যে অন্য দেশগুলো যেটাকে আমরা বিট করে চলি, তাদের সাথে প্রতিযোগিতা করে এটা আগানো যাবে বলে আমাদের কাছে কোনো সংকট মনে হয় না। এখন দরকার হচ্ছে এইখানে আমাদের মালিক শ্রমিক তার যে সংকটগুলো চলছে, এই সংকটগুলো রিজলভ করে এগিয়ে যাওয়া। এবং আমরা অনেক ক্ষেত্রে আছে যেটা আমরাও বলি যে আমাদের মানে যে ক্রেতা যারা, তাদের সাথে অনেক সময় দেন দরবার করার প্রয়োজন আছে, বিষয়গুলো আছে। সুতরাং এই জায়গাগুলো যদি পরিকল্পিতভাবে করা যায়, তাহলে এই শিল্পের সংকটের কোনো কারণ আমাদের কাছে যে তথ্য উপাত্ত আছে তাতে কিন্তু আমরা দেখছি না। সুতরাং এগিয়ে যে ধারায় যাচ্ছে আরো এগিয়ে যাবে। কিন্তু এইখান থেকে যদি আমরা মনে করি ওই যে সোনার সেই হাঁসের গল্পের মতো আর কি, যে সোনার ডিম পাড়ে, আমরা কয়েকটা ডিম পাবো বলে একবারে যদি হত্যা করতে চাই, মানে অতি মুনাফার বিষয়টাকে যদি প্রথমে চলে আসে, তাহলে এই সংকটটা অবধারিতভাবে থাকবে। বোধ হয় যে সেই জায়গাটা দরকার নেই, কারণ এখন আমার ধারণা যে উপলব্ধি কিন্তু হচ্ছে, এই জায়গাগুলো খেয়াল করবেন। এখন একটা বড় সংকট, আমি একটা পয়েন্ট খালি রেজ করি, তারপরে উনি বললে বোধহয় ভালো হবে। যে আমার কাছে মনে হয় একটা অন্যতম সংকট যাচ্ছে, যেটা দেখবেন যে আমেরিকা তারা একটা যে উদ্দেশ্য থেকে এখানে ইউনিয়নের কথা বলছে, আমি সেই উদ্দেশ্য নিয়ে আমারও কোশ্চেন আছে। কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে যে এই শিল্প সঠিকভাবে পরিচালনা করার জন্য এইখানে একটা সুষ্ঠু ট্রেড ইউনিয়নের ধারা চালু করা জরুরি। তাই না হলে কিন্তু যখন এই শ্রমিকদের সংকট হয়, এইটার সংকট মোকাবেলা কে করবে? ওনারাও কারোর সাথে কিন্তু কথা বলতে পারেন না। কিন্তু সুষ্ঠু ট্রেড ইউনিয়নের ধারা যদি হয় এবং সেই ট্রেড ইউনিয়ন যদি সুষ্ঠু ধারায় চলে, তাহলে যে শ্রমিকের যে সংকট, এই সংকটটা খুবই আমরা দ্রুত মোকাবেলা করতে। ট্রেড ইউনিয়ন তো হওয়া উচিত যে নিজেদের শ্রমিকদের, কিন্তু আমাদের এখানে তো অধিকাংশ ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো আরেকটি রাজনৈতিক দলেরই অঙ্গ সংগঠন হিসেবে। আরেকটি না, আপনার সাথে আমি একমত। আরেকটি না, এখানে এদেশে দুটো ধারা চলছে। একটা ধারা দেখেন, এই সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার নিঃসন্দেহে শ্রমবান্ধব সরকার। এই সরকারের আমলে কোনো আন্দোলন সরাসরি করার মতো কোনো ইস্যু কিন্তু শ্রমিক বলেন আর মালিক বলেন, যে কোনো সেক্টর কোন ইস্যু কিন্তু পায় নাই। দল বল, বিরোধী দল বলেন, কোন সেক্টর কিন্তু পায় নাই। আপনি দেখেন, সামান্য একটা ব্যাপার, এই শ্রমিক বিষয়ে যখন কথা উঠেছে, আমি বলতে বাধ্য হয়েছি, গত ঈদের আগে তোবা গার্মেন্টসের যে শ্রমিকরা যে আন্দোলনটা সুসংগঠিতভাবে করেছে, আপনি কি মনে করেন বা আমরা কি মনে করতে পারি না যে পিছনে বহিরাগত কোন শক্তি এখানে কাজ করে নাই? নিঃসন্দেহে সেটা একটা গবেষণার বিষয়, কিন্তু এটা তো ভাইয়ের সাথে আমি বলছি ট্রেড ইউনিয়ন করার কথা। ট্রেড ইউনিয়ন আমরা একমত। এই সরকার কিন্তু ট্রেড ইউনিয়নের সকল সুযোগ সুবিধা করার জন্য, ট্রেড ইউনিয়ন করার জন্য অলরেডি কিন্তু ঘোষণাও দিয়ে দিয়েছেন। অলরেডি ঘোষণা দিয়েছেন, কাজ শুরু হয়ে গেছে, ট্রেড ইউনিয়ন করছে শ্রমিক নেতৃবৃন্দরা। কিন্তু আমার প্রশ্ন একটা, ট্রেড ইউনিয়ন করে এই শিল্পকে বাঁচিয়ে রাখা কতটুক সম্ভব? শিল্প বাঁচবে না। না, আপনি ট্রেড ইউনিয়ন করলে যে শিল্প বাঁচবে না এটা সঠিক না। আমি বলছি না কতটুক এটার কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি। ট্রেড ইউনিয়ন হবে, এটা হলো আমাদের দেখার বিষয়। ভাই বলি, দৃষ্টিভঙ্গিটা কি? আমি ট্রেড ইউনিয়ন কেন যদি বলেন, আমি অনেক পয়েন্ট বলে যে একটা পয়েন্ট বলি, আপনি তো শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করবেন, অবশ্যই। অনেক শ্রমিক, হাজার হাজার শ্রমিক,
আপনি ডিলটা করবেন কিভাবে? সহজ জিনিস, আপনি ইউনিয়নটা করবেন ওই লক্ষ্যে, অন্য লক্ষ্যগুলো আমি বাদ দিলাম, তাদেরকে গড়ে তোলা, তাদেরকে অ্যাওয়ার করা, অন্য আলোচনা বাদ দিলাম। আপনি যে তাদের সাথে বুঝপড় করে করবেন, তাদের সংকট হলে কার সাথে কথা বলবেন, ওই অঞ্চলে নির্বাচিত প্রতিনিধির সাথে কথা বলবেন, এই কারণে হলো দরকার। এই একটা আরেকটা যেটা বললেন, এই আলোচনা এখানে অনেক আগে হয়ে গেছে, দরকার ছিল না। তোবা নিয়ে যে বলা, আমি খুব আশ্চর্য হলাম যে আপনি হঠাৎ করে আবার এটা কেন বললেন। কারণ তোবার কথা বলতে আমার ধারণা আমাদের এখন মন্ত্রীরাও লজ্জা পান, কারণ তারা দেখছে যে তোবা নিয়ে এখানে বিজিএমই এবং আমাদের মন্ত্রীরা তারা শ্রমিকের পক্ষ অবলম্বন না করে তারা অবলম্বন করছেন দেলোয়ার সাহেবের পক্ষে। এবং সর্বশেষ নতুন নাটক, এই কথা আমি বলতে চাই না, বিমার টাকা পায় না, জোর করে দেওয়া, এবং উনি বলছেন যে আমার উপায় নেই, আমার সহজ শর্তে যদি ঋণ দাও, কম পয়সায় ঋণ দাও, আমি দিতে পারবো। এবং এখনো পর্যন্ত শ্রমিকদের সেই পাওনাগুলো পরিশোধ করা হয়নি, আর একটা ঈদ চলে আসলো। এবং গত ঈদে যে সংকটটা তৈরি হলো, এইটা এখনো বন্ধ। এই গবেষণা আপনি বলছেন, আমার মনে হয় খুবই সিম্পল গবেষণা। আপনার এখানে যত আলোচনা হয়েছে পত্রিকার এই কি বলে টেলিভিশনের ফুটেজ দেখলে পত্রিকা পড়লেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। যে সংকটটা প্রথমে সৃষ্টি করা হলো কি, এইটাকে জিম্মি করে দেলোয়ার সাহেবের মুক্তি, একেবারে একের পর এক বলা যায়, এটা কোনো ব্যাপার নেই। একটা কথা ওনারা এতদিন বলতেন বিজিএমই কোনো কথা বলেনি, কিন্তু কোচি সাহেবের কথা আমরা বলেছি, চিঠি এখন তো পত্র পত্রিকার হাতে, যে উনিও দিয়েছিলেন। তো সেটা আমি বলছি যে সুতরাং ওইটা একটা ঘটনা যে বলছেন বহিরাগত, কোথায় বহিরাগত? যারা এখানে করছে সবাই ট্রেড ইউনিয়নের সাথে জড়িত। এবং এইখানে দেখেন কখন গেল, সেটা আমি বোঝার জন্য বলি, এই কথাটা আমার এই পয়েন্টের শেষ কথা। যখন দেখা গেল ওইখানে যারা শ্রমিক আন্দোলন করে, যারা ইউনিয়নের সাথে যুক্ত, তাদের ফেডারেশন তারা জড়িত হয়ে গেল হচ্ছে মালিককে রক্ষার জন্য। স্লোগানটা উঠলো, হয় আমার বেতন দাও, নয় মালিক ফেরত দাও। এবং মালিক ফেরত দাও মিন্স হচ্ছে তাকে জামিনে মুক্তি দাও। এই ধারা যখন চলে গেল, সেটা কোন একটা শ্রমিক করে দিল না, কোন শ্রমিক কি তার মালিকের মুক্তি দাবি করতে পারে না? অবশ্যই পারে, কিন্তু এখানে মুক্তি তো সেটা সেজন্য আসে নাই। সেটা যদি জেনুইন মুক্তির দাবি, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু বলছি এটা তো একটা ছিল পরিকল্পিত নাটক, যে উনি না আসলে বেতন দেওয়া যাবে না, তাকে যে কোনো ভাবে মুক্তি দেওয়া হোক। নিশ্চয়ই চাইতে পারে, ওটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু এবার একেবারে এটা বেরিয়ে গেছে। ওই যে গবেষণার কথা বললেন বলে এটা জাস্ট গবেষণায় দেখা যায় যে এই ঘটনাটা সেটা ঘটেছে। এবং তারপরে যারা নিবেদিত প্রাণ মানুষ, সাধারণ মানুষ দেখছে এতদিন শ্রমিকরা তারা তাদের বেতন দেওয়া হচ্ছে না, তারা না খেয়ে আছে, ঈদের টাকা যেখানে পরপর তিনবার কথা বলার পরেও ঘর খারাপ যখন করা হয়েছে, তখন খুবই স্বাভাবিক সেখানে সংহতি জানানোর জন্য সবাই গিয়েছে। কিন্তু মূল আন্দোলন তারাই করেছে, এখনো তারা করছে। দেখুন, আমি দেখলাম যে গতকালও তারা শ্রমমন্ত্রীর সাথে দেখা করেছিল, তারা যে ফেডারেশন ভুক্ত, তারা নিয়ে যে শ্রমমন্ত্রীও পত্রিকার ভাষ্য অনুযায়ী তিনিও কিন্তু খুব একটা আশ্বাস দিতে পারেননি। এবার আপনি বলেন, আজকে 1500-1600 শ্রমিক, তাদের কি হবে? এইটা যতক্ষণ পর্যন্ত না আপনি এই সংকট দূরীভূত করতে পারছেন, তাহলে আপনি কি করেন এইখানে আপনি একটা সন্তোষজনক পরিস্থিতি রাখবেন, অসন্তোষ চলতে থাকবে। সুতরাং আপনাকে দায়িত্ব নিতেই হবে, এই দায়িত্ব না নেওয়ার কোনো কারণ নেই। এবং যদি সুষ্ঠু ট্রেড ইউনিয়নের ধারা থাকতো, তাহলে অনেক আগেই সমাধান হতো, কিন্তু থাকতে হবে মালিকের একটা ঐকান্তিক সুষ্ঠু ট্রেড ইউনিয়ন কোনটি, যেখানে প্রায় 38টি অর্গানাইজেশন আছে। বলেন সম্বন্ধে আমি ছোট্ট উত্তর, এটা আবার সেই কথাই চলে আসে। দেখুন, আমাদের এইখানে এখন একজন মন্ত্রী হচ্ছে এটার বড় নেতা, তিনি বহু কিছুর নেতা, এটা নেতা। এবং পত্র পত্রিকার খবর 38টা নাকি ওনার পকেট অর্গানাইজেশন। তা আপনি যাবেন কোথায়? সংকটগুলো তো কোথেকে হচ্ছে? দেখুন, ওই যে দলীয়করণের কথা ভাই বলছেন, আমি একমত যে এখানে তো দলীয়করণের কোনো দরকার নেই। এটা কিন্তু শ্রমিক রাজনীতি আমরা বলি না, বলি শ্রমিক আন্দোলন। এক একটা কারখানায় একটা নিয়ম আছে, সেই অনুযায়ী তারা নির্বাচিত প্রতিনিধি করবেন। সেই নির্বাচিত প্রতিনিধি ওইখানে মালিকদের সাথে কথা বলবেন, চার্টার অফ ডিমান্ড দেবেন, সেইভাবে করবেন। ওই ধারা দরকার। কিন্তু এই ধারাকে ব্যাহত কারা করছি? যে যখন ক্ষমতায় থাকছে সে তার পকেট অর্গানাইজেশন করছে এবং মনে করছে কোনোভাবে দালাল সৃষ্টি করে করি, তাতেই কিন্তু অন্যরাও এই ফাঁক ফোকরতে যাওয়ার সুযোগ পাচ্ছে। ওটা বন্ধ করেন। এখন এই জায়গাতে যে এই যে শ্রমিক আন্দোলনের একটা ব্যাপার তো আছে, আমি শুধু এটার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। সামগ্রিক অর্থে বিনিয়োগ এবং শ্রমিক রাজনীতি ইত্যাদি মিলে পোশাক শিল্প তো একটা বড় চ্যালেঞ্জের মুখে, অনেক কঠিন একটা চ্যালেঞ্জের মুখে এখন তারা কাটছে। আমাদের এর পেছনে আন্তর্জাতিক রাজনীতিও তো আছে, এমন না যে রাজনীতির বাইরে। আন্তর্জাতিক রাজনীতি অবশ্যই থাকতে পারে, এটা যে আমরা বলবো যে রাজনীতি নাই তাও না। আন্তর্জাতিক রাজনীতির আগে যদি আমরা তাকাই, যে কথাটা আমি আগে বলে গেছি, এই সংকটটা মোটেই হতো না যদি না এই সহিংস রাজনীতি আমাদের বিগত দিনে না আসতো। এটা কিন্তু ভেরি স্পষ্ট এবং পুরোপুরি ক্লিয়ার। এখনো যদি আমার বায়ারদের কাছে, যারা আমাদের ক্রেতা, তাদের কাছে বলা হয় তোমাদের দেশের রাজনীতি স্টেবল আছে, একটা প্রশ্ন তারা করে। আমরা যতই বলার চেষ্টা করি রাজনীতি কি স্টেবল আছে কিনা, আমি একটু না, আমি রাজনীতি স্টেবল হবে কি করে? রাজনীতির কথা গেলে 30 সেকেন্ডে বলি। উনি একটা ঘটনা ঠিকই আছে যে আমাদের রাজনৈতিক অস্থিরতা ছিল, কিন্তু আপনি যে তাজরিন
যে আগুনের ঘটনা, রানা প্লাজা, এটা কি ওই সহিংসতার জন্য হয়েছে? সুতরাং খালি কিন্তু ওই সহিংসতাকে বলে এক কথা বললে হবে না। এইখানে আমাদের সামগ্রিক বিষয়, যাই হোক সেটা আর আলোচনা নাই, আমি আর যাই না। রাজনীতি তো একটা অস্থিতিশীল পরিবেশ চলছে এবং দ্রুত এটার স্থিতিশীলতার কোন লক্ষণ অন্তত পক্ষে আমরা দেখতে পাচ্ছি না, বরঞ্চ অস্থিতিশীলতাই এখন একটা যেন স্থিতিশীলতার একটা অন্য রূপ। কারণ এই দুটা আবার সেই কথা পুরনো একাধিকবার আমরা বলছি, এখন আবারই বলতে চাই। দেখুন, এইবারের সহিংসতার প্রথম রূপটা কিন্তু শুরু হয়েছে যে ৭১-এর ঘাতকদের বিরুদ্ধে যখন বিচারটা শুরু হলো। তারা কিন্তু বাংলাদেশের গণতন্ত্র যত অস্থিতিশীল থাকে সেটাই তাদের খুবই জরুরি ছিল, কারণ বিচারটাকে ব্যাহত করতে হবে এবং এইখানের মধ্যে নানা ফোর্স ঢুকে গেল, সেটা একটা দিক। তারপরে একটা বাংলাদেশের মানুষের একটা খুবই স্বাভাবিক, ক্ষমতায় যিনি থাকবেন তিনি মানুষের পক্ষে কাজ করবেন, ক্ষমতায় যিনি থাকবেন যেতে চান তিনি মানুষের সম্মতি নিয়ে করবেন। আমরা ওই একটা ধারা দেখলাম, জ্বালাও পোড়াও ধারা দেখলাম, পাশাপাশি মানুষের সপক্ষে যারা ক্ষমতায় ছিলেন তাদের ভূমিকাগুলো আমরা দেখলাম না, বরঞ্চ গলা টিপে ধরা গণতন্ত্রহীনতা এই জায়গাগুলো দেখলাম। সর্বশেষ নির্বাচন নিয়ে যেটা হলো, আমরা দেখলাম এক পক্ষ নির্বাচনকে সামনে রেখে সহিংসতা করলো, আরেক পক্ষ দেখলাম নির্বাচনের নামে এমন ঘটনা ঘটালো ভোট না দিয়েই নির্বাচিত হয়ে যাওয়া যায়। এই দেশটাকে এরকম একটা জায়গায় চলে গেল। নির্বাচিত হওয়ার পরে শেষ করে আপনি বলেন, কোনো অসুবিধা নেই, যে এরপরে আপনি দেখবেন যে ঘটনাটা এমন ঘটলো, পার্লামেন্ট যেটা করলো, অনেকে ধারণা করেছিল আচ্ছা ঠিক আছে যে নিশ্চয়ই এরা আর একটা পজিটিভ পজিশনে যে করবে, কিন্তু দেখা গেল জনগণ যে আকাঙ্ক্ষাগুলো করে সেইটা না করেই তারা এমন এমন ঘটনাগুলো পার্লামেন্টের মধ্যে নিয়ে আসছেন যেটা মানুষ মোটেই মনে করছে না যে গণতন্ত্রের জন্য এটা ভালো লক্ষণ, বরঞ্চ গণতন্ত্রের ত্রুটি চেপে ধরে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করা জন্যই এই কাজগুলো, যেমন এই যে সম্প্রসারণ নীতিমালা বলেন, বিচারপতির অবসর কথা যেটা বলেন, গণতন্ত্রের ত্রুটি চেপে ধরে কর্তৃত্ববাদী শাসন। না 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 না, আমি ওনার সাথে, ভাইয়ের সাথে আমি একমত না। আসলে এটা একটা গণতান্ত্রিক সরকার। আমি মনে করি বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে সাংসদ যারা নির্বাচিত হয়েছেন নিশ্চয়ই তাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, কোনো প্রার্থী ছিল না, বিধায় তারা নির্বাচিত হয়েছেন। আমার দৃষ্টিতে, আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টিতে বিরোধী দল তো একটা নাই, দেশে অনেকগুলো বিরোধী দল ছিল, কিছু কিছু বিরোধী দল কিন্তু অংশগ্রহণ করেছে এবং যারা নির্বাচিত হয়েছে তাদের নিয়ে কিন্তু সংসদ গঠন হয়েছে সুন্দরভাবে। একটা এখন আন্তর্জাতিক বিশ্বে একটা পরিপূর্ণ একটা সরকার এদেশে বিরাজ করছে এবং আন্তর্জাতিক বিশ্বে স্বতঃস্ফূর্তভাবে এই সরকারকে সমর্থনও দিয়েছে। এই সরকারের প্রয়োজনে, এই সরকার শুধু না, এই দেশের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য এই সরকার যে কোনো আইন তার মানে অতীতের আইনকে যদি সংশোধন করতে চায় এই সরকারই করতে পারবে। এর জন্য কোনো বাধা বিপত্তি বা কারো কাছে সেটা নিয়ে তো সেই যে বিচারপতি অপসারণ নিয়ে অনেকেরই যে এই সংসদের সেটি করার অধিকার নেই। না না না, এই সংসদে কেউ বললে তো এটা হবে না, এটা তো বললে হবে না। সংসদ যদি, যারা নির্বাচিত প্রার্থী তারা যদি সংসদে বসে এই কাজটা করেন, তাহলে আমি সাধারণ জনতা, আমি আমার দলকে নিয়ে বলছি না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে যদি বলি, তাহলে এটা সংসদের ক্ষমতা আছে। এটা লেজিটিমেট গভর্নমেন্ট না, লেজিটিমেট সংসদ না, এটা বললে তো এটা আন্তর্জাতিক বিশ্ব তো এটা মানতে বলি। আমার কাছে মনে হয়েছে যে আপনি যে পয়েন্টটা তুললেন, এটা দেখবেন বিএনপির সাথে আওয়ামী লীগের একটা ঐক্যই তো, আমি বলি যে প্রধানত ঐক্যের অনেকগুলো দিক আছে। বিএনপি ওই তত্ত্ব বলছে যে এই সংসদের অধিকার নেই, তার মানে এই সংসদ নেই, অন্য সংসদ করলে কি হতো। আমাদের ডিফারেন্সটা ওই জায়গায়, আমরা মনে করি যে এই জায়গায় যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকা দরকার সেই চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকছে না। আমরা গণতন্ত্রের ওই রকম একটা জায়গায় আসি নাই যে আমাদের বিচারপতি, বিচার বিভাগের উপরে এই আইন বিভাগের এই কর্তৃত্বটা, মানে আমাদের এই যে সংসদ তার কর্তৃত্বটা গেলে এখন স্মুথলি চলবে। এখানে চেক অ্যান্ড ব্যালেন্স থাকা দরকার, এই জন্য মনে করছি এইটা করণীয়। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, আমি এই নিয়ে আমার মনে হয় আলোচনার খুব দরকার নেই, বহু আলোচনা হয়েছে। ৫ই জানুয়ারির পরে এই ১৫৪ আসন ভোট দেওয়া না দেওয়া যথেষ্ট, এটা মানুষ বোঝে, আমি ওই দিকে আর যেতে চাচ্ছি না। কিন্তু কোশ্চেনটা হচ্ছে, ধরুন যে সংসদ আসছে এরা যদি এতই করবে, মানুষের মুখে ডিমান্ড কি? আমি এটাকে এইভাবে বলি, প্রথমত হচ্ছে ঘুষ, দুর্নীতি, উচ্ছেদ, লুটপাট বন্ধ করার কাজটা করতো। দ্বিতীয়ত হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, এইটা সমুন্নত রাখা এবং গণতন্ত্র রক্ষার জন্য অন্তত পক্ষে নির্বাচন। আমরা যেভাবে বলি যে হুটহাট করে, এখানে দেখেন কি হলো, যে আমরা বলছি যে প্রমাণিত হচ্ছে যে অধিকাংশ লোক ভোট না দিলেও নির্বাচিত হয়ে যায়, ক্যান্ডিডেট না থাকলেও নির্বাচিত হয়, জনগণ পছন্দ করে না, তাহলে কেন না ভোট হবে না?
কেন 5 বছর একজন নির্বাচিত হয়ে গেলে মনে হবে 5 বছরের জমিদার তিনি হয়ে গেছেন, এবং সংসদ সদস্য হওয়ার প্রধান ব্যাপার যেন টাকা কামাইয়ের হাতিয়ার হবে? তাইলে জনগণ যদি পছন্দ না করে তাহলে কেন রিকল সিস্টেম হবে না? কেন আমাদের এমন সিস্টেম হবে না যে মানে যে সিস্টেমে যে আমরা সংক্রমিত এখন নাই? আমি বলছি যে সংসদ যদি, এই সংসদের কথা যেহেতু উঠলো, আমি যদি গণতন্ত্রের আরো উন্নততর রূপের কথা চিন্তা করতে পারতো, কেন এই সংসদ চিন্তা করছে না সাম্প্রদায়িক রাজনীতি, যে 71 সালে যে জামাত নিষিদ্ধ ছিল এটা নিষিদ্ধ করতেছে না? কেন এই সংসদ আমাদের এই যুদ্ধাপরাধীদের বিচারের কাজ দ্রুত করার চিন্তা করতে পারছে না? কেন আমাদের এই যে সংকটগুলো, আমি বলছি মানুষের যে আকাঙ্ক্ষার যে জায়গা, এই আকাঙ্ক্ষার জায়গাগুলো সংসদ আমি বলছি যে সেইটা না করে এমন কাজগুলো করছে, কে দাবি করেছে বিচারপতিদের বিষয় সম্প্রসারণ আইন মানে একটা নীতিমালা হোক, কিন্তু দ্রুততার সাথে যেভাবে করার কথা বলছেন, জনগণের প্রধান দাবি তো এটা না, জনগণের দাবি। যেমন এই মুহূর্তে আমরা আছি, আমরা আজকে একটা প্রোগ্রাম ছিল, আমরা সাধারণ মানুষের কাছে বস্তি এলাকায় যাওয়ার পরে বলি যে আপনারা অনেকদিন ধরে বলছেন যে গ্রামীণ গরিব মানুষের জন্য রেশন দেওয়া, কই সেটা তো সরকার চিন্তা করছে না। ধরুন পাট নিয়ে এখন যে সংকট চলছে, কই পাটের সে কথাটা তো সরকারের দিক থেকে আসছে না। হত্যা, গুম, এটি এমন জায়গায় পৌঁছেছে, আপনি দেখুন মানুষ তো বীতশ্রদ্র অবস্থা। কেন এটা মানে কি কঠোরস্থ দমনের জায়গায় যাচ্ছে না? আমি যে মানুষের মনের যে জায়গাটা সেই জায়গায় না যে এমন জায়গায় যাচ্ছে মানুষ যা চাই না, একটা শুনে সেই জায়গায় আমি যে জিনিসটা ভাইয়ের সাথে কিছুটা হলেও একমত, যে জিনিসটা আমাদের আগে দরকার সেই জিনিসটা না করে পরে যেটা দরকার সেটা আমরা আগে করার চেষ্টা করছি। এই জিনিসটা আমি ওনার সাথে একমত যে যুদ্ধ অপরাধীদের বিচার এদেশের সাধারণ মানুষের দাবি, এদেশের মাটির দাবি, আপামর আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটাকে করার যখনই সরকার বা যারা বিচার চাচ্ছে সাধারণ মানুষ এটাকে যখনই শুরু করতে চাচ্ছে, তখনই একটা মহল এর পিছনে লেগে যাচ্ছে, আন্দোলন করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। জ্বালাও পোড়াও আন্দোলন হুমকি দিচ্ছে, আন্দোলন হবে, রাস্তার মানুষ রাস্তায় মানে জ্বালাও পোড়াও আন্দোলন শুরু করার চিন্তা ভাবনা করছে। এটা যত দ্রুত সম্ভব এই দেশ থেকে এই কলঙ্কটা আগে শেষ করা উচিত। প্রথমে আমরা কলঙ্ক মুক্ত হই, হচ্ছে না, এটা হওয়ার দরকার, অনেকেই ঘুরে আছে, খুব প্রয়োজন। এগুলো সন্দেহ করছিল, হ্যাঁ চোখের সামনে, এটা আমরা আমাদের এটা খুব প্রয়োজন, এটা আগে শেষ করা উচিত। তারপরে আমাদের আসা উচিত আইন পাশ করা, আমাদের এমন আইন করা উচিত যে আইনে মানে কোনো হরতাল হবে না, এদেশের শিল্প বাণিজ্যে কোনো ব্যাঘাত ঘটবে না, এরকম আইন কি করা যাবে? আমি মনে করি যে এটা গণতান্ত্রিক অধিকার, এমন আইন করার কোনো সুযোগ নাই। আমার ধারণা বর্তমান সরকার যারা আছেন তারা এটা ভালো বোঝেন, তারা বাংলাদেশে বহু গণতন্ত্র আন্দোলন করেছে, ওই কাজ করবেন। আমি খালি একটা পয়েন্ট মনে হলো, ভাই তো যুব আন্দোলন করেন, আপনি পরিচয় দিলেন। দেখুন আমাদের দেশের শিক্ষা একমুখী হয়নি। এই সরকারের কিন্তু মানে কি বলে বক্তব্য ছিল সেই ধারায় তারা করবেন, সেইটা গেল না। আপনি বেকারত্বের জায়গাটা একটা আপনি দেখবেন, এটা কি বলে যে ছদ্ম বেকারের সংখ্যা বেড়ে গেছে, মানে দেখা যাচ্ছে না কাজ করছে কিন্তু সেই কাজে সন্তুষ্ট না, তাকে যে এটা যে ছদ্ম বেকারের সংখ্যা বাড়ছে। এবং পত্রিকার খবর অনুযায়ী বাংলাদেশে এখন শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। মানে আমি যেটা পড়াশোনা করলাম, যেখানে যে বিষয় নিয়ে চাকরি করবো ওইটা পাচ্ছি না, অন্য চাকরি করছি বা আমি পাচ্ছি না। যেভাবে ব্যাঙের সাগার মতো বিশ্ববিদ্যালয় গজিয়ে বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করে টাকা দিয়ে পাশ করে আসছে, তাহলে এই জায়গাগুলো নজরটা কই। আজকে দেখুন হুটহাট করে আমরা দেখলাম যে দু একটা জায়গায় যে চিকিৎসক নিয়োগ অন্য জায়গায়ও হওয়াটা জরুরি, কিন্তু অপরিকল্পিত হওয়ার পথে দেখা যাচ্ছে এত নিয়োগের পরে এতগুলো আবার ওএসডি এই জায়গাগুলো। তা আমি বলছি যে নজরটা যদি প্রকৃতপক্ষে, আমি ওই পজিটিভ পজিশন থেকেও বলি, তার নজরের যেটা জরুরি ভিত্তিতে দেওয়া দরকার এইটা দরকার। আর একটা জিনিস মনে রাখতে হবে সমলদা, এটা আমরা অনেক আগে বলেছি, 31 সেকেন্ড এইটাই এটা মনে রাখতে হবে। নাপ নদীর ওপারের মানুষ, অনেকে বার্মার কথা বলে, ওই জায়গার মানুষ আর নাপ নদীর এপারের মানুষ কিন্তু অন্য জিনিস। এইগুলো করতে হবে কিন্তু মানুষের সম্মতি নিয়ে, গণতন্ত্র সম্মতি রেখে ক্ষমতায় আসতে হবে জনগণের সম্মতি নিয়ে। জনগণের সম্মতি ছাড়া আমি যত ভালো কাজ করার চেষ্টা করি সেটা কিন্তু এই জনগণ মেনে নেবে না। এটা অনেক সময় দুনিয়ার মতো শেষ করবো। স্বল্প সময়ে ভাই কিছু কিছু কথা বলে গেছে, খুব ইম্পর্টেন্ট। আমি তার সাথে একমত কিছু কিছু পার্টে, যে জিনিসটা আমাদের খবর নেয় এখন এই সরকার বা দল ক্ষমতা নেওয়ার মানে খবর নেওয়ার চেষ্টা করছে না। আপনি দেখেন একটা জিনিস, আমি জানি না এটা আছে কিনা, আমাদের কোন ইন্টেলিজেন্স বলেন, এই দেশের কোন মন্ত্রণালয় বলেন, আপনি দেখেন ক্যাডেট মাদ্রাসা, আপনি যে রোডে হাঁটবেন প্রতি 100 গজ দূরে দূরে দেখবেন যে অমুক ক্যাডেট মাদ্রাসা, অমুক ক্যাডেট মাদ্রাসা। এদেশের সরকার বা এদেশের কোন ডিপার্টমেন্ট কি বলতে পারবেন এটা কি জিনিস? এটা ইসলামিক ক্যাডেট মাদ্রাসা। কোন জায়গায় কি জানেন যে কতগুলো ক্যাডেট মাদ্রাসা আছে?
এবং সেখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে, বহুমুখী শিক্ষার কথা বলছেন, বহুমুখী শিক্ষার কথা বলা হয়েছে। এটা আপনি 13 রকমের শিক্ষা, আগে তো 2-3 রকমের শিক্ষা, 13 ধারার শিক্ষা, লক্ষ লক্ষ এক ধারার শিক্ষার কথা, 13 রকমের শিক্ষা। কারণ মহিলা মাদ্রাসার কথা বলা হয়েছে এখানে। আপনি দেখেন কতগুলো মহিলা মাদ্রাসা এদেশে আছে, আমরা কি জানি যে কতগুলো মহিলা মাদ্রাসা আছে? কোন কাউন্টেবিলিটি আছে আমাদের কাছে? এইসব বিষয়টা, এইগুলা বিষয় আমাদের সরকারের, আমি মনে করি আমার সরকার, আমি মনে করি আমার দলের সরকারের, আমাদের যারা এই ডিপার্টমেন্টে আছে, ধর্ম মন্ত্রণালয় হোক, শিক্ষা মন্ত্রণালয় হোক, তাদের গোচরে আনা উচিত যে আমরা কোথায় যাচ্ছি, আগামী 10 বছর পরে কি হবে দেশের রাজনীতির ধারা, এটা আমাদের মাথায় রাখা উচিত আমি মনে করি। দেখা যাক সেটি যদি তারা উপলব্ধি করেন, কিন্তু এই উপলব্ধি না করে উপায় নেই। যদি মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে দেশটাকে আগাতে চাই, এইসব বিষয় আমাদের মাথায় রাখতে হবে। চিন্তা যত করতে দেরি করব তত ক্ষতি হবে। আমরা আশা করি সুপ্রিয় দর্শক সেই দিকগুলো সরকার বিবেচনা করবে। দেশে নানামুখী সংকটের মধ্যে নানা রকম পথও আছে এই সংকটের সমাধানের, কিন্তু সেটি সঠিক পথটি চিনে নেওয়াটাই হচ্ছে সরকারের কাজ এবং সেই লক্ষ্যে তারা কাজ করবেন সংকটগুলো সমাধানে। এই মুহূর্তে রাজনীতির মধ্যে সংকট আছে, অর্থনীতির মধ্যে সংকট আছে, শিক্ষার কথা বললেন অনেকেই, শিক্ষার মধ্যে একটি বড় সংকট। সবকিছু মিলিয়ে যদি একটি সত্যিকারের সুন্দর ভবিষ্যতের বাংলাদেশ আমরা করতে চাই, এগুলো সমাধান অবশ্যই জরুরি। জনাব আতিউর রহমান দীপু এবং মঈন হোসেন প্রিন্স, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা শোনার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকুন সবাই।